हमारी है जान से प्यारी, है प्यारी प्यारी। तो मिलकर बोलो, तो ऊंचा बोलो, तो ऊंचा बोलो, तो सुन ले मोदी, आरएसएस सुन ले, बीजेपी सुन ले, एबीवीपी सुन ले। तो प्यार से बोलो, तो जोर से बोलो, तो धीरे बोलो, तो ऊंचा बोलो, तो और जोर से। तो के मांगे, ट्रांसैक्शन मांगे। तो नाम কি রে? শ্রীকান্ত। ও শ্রীকান্ত। এনে কি এটা? তুই গাঁজা চিনিস না? গাঁজা? আমি গাঁজা খাই না। তুই গাঁজা খাস না? কোথাকার বোকাচো ছেলে। যাই হোক, ঠিক আছে। নে সিগারেট খা। প্রথম সিগারেট নাকি? আচ্ছা দাঁড়া, আমি দেখিয়ে দিচ্ছি এদিকে। আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্নে বসে আজ কত কথাই মনে পড়ছে। ছেলেবেলা থেকে এমনি করেই তো বড় হলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু ওই একটা না ছি 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 শুনে শুনে নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি 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 ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। কিন্তু কি করে ভবঘুরে হয়ে পড়লাম সে কথা বলতে গেলে একজনের সাথে পরিচয় হওয়া দরকার। সে গল্প আমার প্রথম সিগারেটের গল্প। আমার নাম তো জানতে চাইলি না? তোমাকে আমি চিনি। তাই? ইন্দ্র। বাবা, কি করে চিনলি? আমাদের বাড়ির ছাদ থেকে তোমাদের বাড়ির ছাদ দেখা যায় তো। আমি তোমাকে অনেকবার দেখেওছি ওয়ার্কআউট করতে। ঝাড়ি মারতিস বলছিস? তুই প্রতি বছর ফ্রাইডে আসিস? না, এই বছরে প্রথম আসলাম। বাড়ি থেকেও এখনো জানে না তো, তাই ভয় করে। দেখলেই বাকি, ফ্রাইডে তো কত লোকই আসে। কেউ খেলায় বা কেউ জার্নালিস্ট। তুমি কেন এসেছিলে? নিজের জন্য নাকি আলাই হয়ে? আমি ফ্রিল্যান্স ফটোগ্রাফি করি, এখানে কভার করতে এসেছিলাম। আমার ওরিয়েন্টেশন নিয়ে আমি নিজেই এখন এক্সপ্লোর করছি। সত্যি কথা বলতে কি, ছেলে মেয়ে কাউকেই আমার সেভাবে ভালো লাগে না। তবে হ্যাঁ, মনের মানুষ পেলে কথা বলতে ভালো লাগে। এবারে তো খুব ভালো মিডিয়া কভারেজ হলো। বাড়িতে জেনে গেলে কি করবি? জানলে জানবে, এখন আর ভয় পাই না। ঘুরতে যাবি?
आजू नैना निरखी रंगनाथ गारे कौन रूप बनी हो राजाधिराजा आजू नैना निरखी रंगनाथ गारे कौन रूप। সেদিন রাত্রে আমার ধুম জ্বর এলো। এরপর গোদের ওপর বিস্ফোরা, সকালে বাংলা খবরের কাগজের পাতায় পাতায় প্রাইডের ছবি। পাশের বাড়ির কাকু বাবাকে ফোন করে জানালো শ্রীকান্তর ছবি বেরিয়েছে। হ্যালো, বিজি আছো? বাইরে আছি। দরকারি কথা আছে। বাড়িতে সব জেনে গিয়েছে, অনেক ঝামেলা হচ্ছে। আমি বেরিয়ে এসেছি বাড়ি থেকে। সে আবার কি কথা? বেরিয়ে এসছিস মানে? কোথায় তুই? তোর না জ্বর? আমাদের মিটিং স্পটে। তুই না একটা আস্ত পাগল। দাঁড়া, আমি আসছি, একটু টাইম লাগবে, ওয়েট কর। গাছেরা কি কিছু বলে? অনেকে বলবেন এ আবার কেমন প্রশ্ন, গাছ কি কোনোদিন কথা বলে? মানুষও কি সব কথা মুখ ফুটে বলে? আর যা মুখ ফুটে বলে না তা কি কথা নয়? আমাদের খোকা যখন ছোট ছিল সে আধো আধো ভাঙা ভাঙা শব্দে কি সব বলতো। আমরা কিন্তু খোকার সব কথা বুঝতে পারতাম, কিন্তু অন্য কারো সাধ্য নেই তার অর্থ বুঝতে পারে। আমার ভাইপো বলাই ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যেস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে যখন বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা বলতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ছেলেবেলার মা মরা কিশোরটির সাথে নতুন অঙ্কুরগুলোর খুব ভাব। প্রতিদিন ঝুঁকে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে তারপরে তারা ওর চির অসমাপ্ত গল্প। তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আঁকুপাকু করে। হয়তো বলে তোমার নাম কি, হয়তো বলে তোমার মা কোথায় গেল। বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। গাছের ভেতরের পরিবর্তন আমরা জানব কিভাবে? যদি কোনো অবস্থা গুণে গাছ উত্তেজিত হয় বা অন্য কোনো কারণে অবসন্ন হয়, তবে এই ভেতরের অদৃশ্য পরিবর্তন আমরা বাইরে থেকে কি করে বুঝব? তার একমাত্র উপায় সব রকম আঘাতে গাছ যে সাড়া দেয় কোনোভাবে তা ধরতে ও মাপতে পারা। শিশুকে দিয়ে আজ্ঞা পালন অপেক্ষাকৃত সহজ, কিন্তু গাছের কাছ থেকে উত্তর আদায় করা বেশ কঠিন সমস্যা। তবে বহু বছরের ঘনিষ্ঠতার কারণে তাদের প্রকৃতি অনেকটা বুঝতে পেরেছি। সব গাছের সাথেই প্রাণের টান থাকলেও বাড়ির উঠোনের আম গাছটার সাথে যেন ওর নারীর সম্পর্ক। আগের বছর কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে মনের সুখে শহরে গেল বলাই। ওখান থেকে মাঝে মাঝেই ফোন করে, ছবি পাঠায়। ফোনে আমাদের সম্বন্ধে যত না কথা হয় তার চেয়ে বেশি কথা হয় আমাদের গাছগুলোকে নিয়ে। বলাই হয়তো বুঝেছিল কতগুলো ব্যথা সম্পূর্ণ ওর একারই। সে ব্যথা আর 4-5টা লোককে বোঝানোর মতো নয়। এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনের, যেদিন সমুদ্রের গর্ভ থেকে
হঠাৎ জেগে ওঠা কাদার স্তূপের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য তার জন্মের প্রথম কান্না শুনেছে। পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারিদিকে শুধু পাথর, পাঁক আর জল। সমস্ত জীবের অগ্রজ গাছ সূর্যের দিকে হাত তুলে বলেছে, আমি থাকবো, আমি বাঁচব। গত মাসে এক বন্ধুর সূত্রে এক নামকরা প্রমোটারের সাথে আলাপ হলো। দেশের অর্থনীতির এখন যা অবস্থা, তাতে আমার পক্ষে বলাইয়ের কলকাতার পড়াশুনোর খরচ চালিয়ে এই বিশাল পৈতৃক বাড়ি দেখাশোনা করা প্রায় অসম্ভব। প্রমোটিংয়ের পর আমরা থাকার জন্য 2টো ফ্ল্যাটও পাব, সঙ্গে নগদ টাকা। গতকাল থেকে জঙ্গল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। সামনের সপ্তাহ থেকে বাড়ি ভাঙা হবে। উইন্টার ভ্যাকেশনে হয়তো বাড়ি আসতে পারি। গত মাসের ঝড়ে আম গাছটার যে ডালটা ভেঙেছিল, সেখান থেকে কি নতুন পাতা বেরিয়েছে? একটা ছবি পাঠিও তো। তোকে কালই জানাতাম, আমাদের বাড়িটা প্রমোটিং হচ্ছে। তোর পোস্ট ডক্টরালের টাকাটা এখান থেকেই উঠে আসবে। তুই জেনে আরো খুশি হবি, আমরা 2টো ফ্ল্যাটও পাচ্ছি। একটা ফ্ল্যাট সম্পূর্ণভাবে তোর। কাল জঙ্গল সাফ করতে গিয়ে আম গাছটা কাটা পড়েছে, তবে তুই চিন্তা করিস না, নতুন বাড়ি হলে আবার সুন্দর করে বাগান করে দেব। কল্যাণী, মেজদি, হ্যাঁ চা। বিন্দুর কাছে তোমার কথা অনেক শুনেছি। কিভাবে কি হয়ে গেল দিদি? ও আমার কথা একটিবারও ভাবলো না। কিন্তু আমরাও তোকে ওর কথা ওর মতো করে ভাবিনি। গতকাল পোস্টমর্টম রিপোর্ট এসেছে, সুইসাইড। কিন্তু তুমিই বলো, আমরা কি ওকে সবাই মিলে দল বেঁধে খুন করিনি? বাপ মা মরা মেয়ে, তাই বলে সংসারে কি ও এতই ফেলনা? কতবার সবাইকে পই পই করে বললাম ওকে জোর করে বিয়ে দিও না। ও আর 5টা মেয়ের মতো হয়েও আর সকলের মতো নয়। আমরা কে কার মতো বলো তো দিদি? সকলেই তো আলাদা। তোমার সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছে ছিল। কতবার তোমাকে বাড়ি নিয়ে আসতেও বলেছি।
ও ভয় আনতো না, পাছে কেউ কিছু বলে বসে। আমার মেয়ে তো জন্ম নিয়েই মারা গেল। মা হবার দুঃখটুকু পেলাম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলাম না। যেদিন বিন্দু প্রথম আমাদের বাড়িতে এলো, সে যেন ভয়ে ভয়ে আমার থেকে দূরে দূরে থাকত। আমার সম্বন্ধে বিন্দুর যখন ভয় ভাঙল, তখন তাকে আরেক গেরোয় ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলো যে আমাকে ভয় ধরিয়ে দিল। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিনও দেখিনি। বইতে পড়েছি, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার মুখ দেখে তার চোখের আশার মিটত না। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতাম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দু হাতে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। আমার সাথে বিন্দুর আলাপ সেই কলেজের ফার্স্ট ইয়ারে। আলাপ থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা। তুমি তো সবই জানো দিদি। যেদিন ওর প্রথম বিয়ে ঠিক হলো, তখন তো বারবার বলতো, চল আমরা পালিয়ে যাই। পালিয়েই গেল শেষমেশ। আজ আসি কল্যাণী। এসো দিদি। আসি। প্রিয় সুমিত, আজ 15 বছর আমাদের বিয়ে হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত, এবং আমার সত্যি সাধ্যি বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই না। আমার এই চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার নিজের মৃত্যু দিয়ে আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে আমি যাব। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। আজ অনেক দিন পর পথে বেরিয়ে মনে হচ্ছে শহরের অজস্র ছোট ছোট সুখ দুঃখের গল্প আমাকে যেন ঘিরে ধরেছে। তার মধ্যে কোনো একটা গল্প হয়তো আমারও। এই গল্পগুলোকে সঙ্গী করেই আমার নতুন পথ চলা শুরু করলাম। ভালো থেকো। ইতি মৃণাল।